ভৌতবিজ্ঞানে আজকে তোমাদের আমি তাপ অধ্যায়ের থার্ড পার্টটা করাবো। এর আগে দুটো পার্ট আমরা পড়েছি। দুটো পার্টে আমরা তাপের যাবতীয় যা দুটো অংশ, অবস্থার পরিবর্তন, এ ধরনের যাবতীয় আলোচনা এগুলো সব করেছি। কঠিন থেকে গলন, এগুলো যা কিছু, কঠিনের গলন বা তরলের যদি আমরা বাষ্পীভবন বলি, লীন তাপ, এই ধরনের সমস্ত কিছু আলোচনা আমরা করেছি। ঠিক আছে? তো উষ্ণতার পরিবর্তন, তারপরে ধরো অবস্থার পরিবর্তন, এ ধরনের সব আলোচনা হয়ে গেছে। এবার আমরা ভৌতবিজ্ঞানের তাপ চ্যাপ্টারের লাস্ট পার্ট, এটা থার্ড এবং লাস্ট পার্ট যদি বলি, সেটা এখন আলোচনা করব। এবং এটা মূলত ক্লাস 10-এর যেটুকুটা পার্ট আছে ক্লাস 10-এর বইয়ে, সেইটুকুটা পার্ট এখন আমরা এখানে আলোচনা করব। আর এটা পড়লেই তোমাদের মোটামুটি তাপ অধ্যায় পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো তাপের বাকি ছিল যেটুকুটা, সেটুকুটার মধ্যে যদি বলি, মূলত তাপীয় যে প্রসারণ পার্টটা, যে তাপ দিলে আরেকটা কাজ যেটা হয়, যে একটা বস্তুর কি হয়, তার আকারে বৃদ্ধি ঘটে। যে কোনো বস্তুকে আমরা যখন তাপ দিই তখন তার আকার প্রসারিত হয়, বৃদ্ধি হয়। এবার এই প্রসারণ বা বৃদ্ধিটা কীরকম হবে, বা ধরো আমরা যদি বলি কোন পদার্থের ক্ষেত্রে কেমন হয়, এই ধরনের সমস্ত আলোচনা এবং কিভাবে পরিবর্তিত হয়, কতটা পরিবর্তিত হয়, এগুলো আলোচনা আমরা পড়ব। তো এখানে আমরা মূলত পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করব। যেমন আমরা জানি কঠিন, তরল এবং গ্যাসীয়। তো এই তিন প্রকারের পদার্থের ক্ষেত্রেই কিভাবে তাপীয় প্রসারণ হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো সবার আগে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তাপীয় প্রসারণের কিছু বাস্তবিক কিছু উদাহরণ, মানে কোথায় কোথায় আমরা এই তাপীয় প্রসারণ ব্যাপারটাকে দেখতে পাই। দেখো, এখানে আমরা কিছু উদাহরণ লিখে রেখেছি। দেখো, একটা পার্ট 1 আছে, একটা পার্ট কি আছে, 2 আছে। তো যদি দেখো ফার্স্ট 1-এ কী দেওয়া আছে, 1-এ দেওয়া আছে নেতিবাচক প্রভাব। দেখো লেখা আছে এখানটাই কী দেওয়া আছে, এটা নেতিবাচক, উল্টো বললাম, ইতিবাচক প্রভাব। তার মানে কি, যে তাপের প্রভাবে আমরা এমন কোনো ঘটনা দেখতে পাচ্ছি যেটা কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি। তার মানে এটা ধরো দৈনন্দিন জীবনে উপকারী একটা প্রভাব। কীরকম? যেমন প্রথম হচ্ছে কি, গরুর গাড়ির চাকায় বের লাগানো। যদিও এটা এখন ব্যবহার হয় না, কিন্তু আগে যখন গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি যখন চলতো, তখন এই ব্যবস্থাটাকে তখন সেই সময় প্রয়োগ করা হতো। কীরকম? যেমন ধরো গরুর গাড়ির চাকার সাইডে একটা কি থাকে, লম্বা একটা লোহার একটা বের পড়ানো থাকে। এবার বেরের সাইজটা সবসময় চাকার থেকে সাইজ একটু ছোটো করা হয়। এবার ছোটো কেন করা হয়? যাতে চাকার গায়ে একদম ঠিকঠাকভাবে লেগে থাকে। বড় হলে তো ঢিলে হয়ে যাবে না, তখন তো চাকার গায়ে লেগে থাকবে না। তো এবার ছোটো বেরটাকে কি করে আমরা ধরো চাকার ওপর, কাঠের চাকার ওপর ধরো লাগাবো, তার জন্য কি করা হতো, লোহার বেরটাকে গরম করা হতো। এবং গরম করলে কি হয়, সেটা আকারে প্রসারিত হতো। এবং সেই প্রসারিত হওয়ার পর মাঝখানের গ্যাপটাতে তখন চাকাটা ঢুকিয়ে পরে যখন আবার ঠান্ডা হতো, তখন আবার বেডটা কি ছোটো হয়ে সেই চাকার গায়ে লেগে যেত। তো দেখো এই কথাটাই কিন্তু এখানটায় লেখা আছে। প্রথমে কি, প্রথমে হচ্ছে বেডটাকে উত্তপ্ত করে প্রসারিত করা হয়, যাতে কাঠের চাকার ওপর সহজে কী হয়, বসে যায়। আর ঠান্ডা হওয়ার পর এটা সংকুচিত, মানে ছোটো হয়ে আবার কি চাকাটাকে শক্তভাবে আটকে ধরে। তাহলে গরুর গাড়ির চাকায় বের পড়ানো, এটাও কিন্তু তাপের প্রসারণের একটা ফলস্বরূপ একটা ঘটনা। সেকেন্ড আমরা কী দেখছি, সেকেন্ড দেখছি আমরা, দেখো থার্মোমিটার। এটা সবাই জানো, থার্মোমিটারে কী ব্যবহার করা হয়, পারদ ব্যবহার করা হয়। আর থার্মোমিটার সম্পর্কে আমরা তাপের ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম থার্মোমিটার নিয়ে, সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার। তো সেক্ষেত্রে যে পারদ যেটা ব্যবহার করা হয়, বা পারদ কি, পারদ হচ্ছে এক প্রকারের কি তরল ধাতু। পারদ হচ্ছে একটা ধাতু যেটা তরল। এবার তাপ দিলে কি হয়, তার আকারে কি প্রসারণ হবে। এবার এই জন্য কী হয়, যত উষ্ণতা বাড়ে তত কী হয়, পারদের লেভেলটা ধীরে ধীরে বাড়ে, আর ঠান্ডা হলে লেভেলটা ধীরে ধীরে কমে, কারণ সেটা সংকুচিত হয়। তাহলে তাপ দিলে সেটা প্রসারিত হবে, আবার তাপ বের করে নিলে সেটা কী হবে, সংকুচিত। তো থার্মোমিটারের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, দেখো তাপে একটা কি প্রসারিত হচ্ছে, আর সূর্যনলের দিকে উঠে আমাদের কি তাপমাত্রা নির্দেশ করে। একই রকমই বাড়া বা কমা পুরোটাই থার্মোমিটারে সেই পারদের, এই যে পারদ কথাটা, তো পারদ এখানে মনে রাখবে, সেই পারদ হচ্ছে সেই তাপীয় প্রসারণে এখানে ভূমিকা নেয়। আচ্ছা, তৃতীয় যেটা আমরা দেখব সেটা কি, অগ্নিসংকেত। অগ্নিসংকেত বলতে গেলে যেটাকে আমরা ফায়ার অ্যালার্ম বলে থাকি, সেটা কি, যেমন ধরো কোথাও যদি আগুন লেগে যায়, যেমন সাধারণত ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় যেগুলো বড় বড় বিল্ডিংস যেগুলো আছে, যেমন ধরো হসপিটাল হলো বা বড় কোনো স্কুল কলেজ, এই সমস্ত জায়গায় যেখানে বিশেষ করে আগুন লাগার সম্ভাবনা থাকে। যেমন ধরো প্রত্যেকটা বড় বিল্ডিংয়ে কী থাকে, একটা নর্মাল একটা ধরো তোমার ইলেকট্রিক সাপ্লাইয়ের একটা কেবিন থাকে, যেখান থেকে পুরোপুরি অর্গানাইজ করা হয় কোন বিল্ডিংয়ে কী পরিমাণ ইলেকট্রিসিটি বা কোথায় থেকে যাবে, সেটা একটা চেম্বারের মতো করা থাকে। এবার সেই চেম্বারে সাধারণত কী হয়, অনেক সময় কোনো কারণে শর্ট সার্কিট লেগে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বা বিভিন্ন কারণেও হতে পারে। কোথাও দেখা গেলো কিচেনের ক্ষেত্রে হতে পারে, অনেক সময় দেখা গেলো আগুন লেগে গেল। তো সেই সমস্ত জায়গায় কী হয়, একটা অ্যালার্ম লাগানো হয়, যে অ্যালার্মে কি ইউজ করা হয়, একটা অগ্নিসংকেত যন্ত্র, যেটাকে ফায়ার অ্যালার্ম বলে থাকি। এবার কোথাও যদি আগুন লাগে, আগুনের ফলে কি হয়,
তাপ উৎপন্ন হবে একটা প্রচুর। এবার তাপ যখন বেড়ে যাবে, এবার এই ফায়ার অ্যালার্মের ভিতরে ব্যবহার করা হয় কি একটা ধরো দ্বিধাতব পাত। দেখো আমি তোমাকে এখানটা একটুখানি বুঝিয়ে বলছি। ধরো এরকম একটা পাত আছে আর একটা দ্বিধাতব পাত। আচ্ছা দ্বিধাতব পাতটা বলি। ধরো এটা একটা পাত আর এর সাথে আরও একটা পাত এভাবে যুক্ত করা আছে। এবার ধরো ওপরেরটা ধরো দেওয়া আছে লোহা, আমি চিহ্ন দিয়ে লিখছি এফি, আর নিচেটা ধরো আছে কপার বা তামা সিইউ। এইবার যদি এই দুটোকে একসাথে গরম করি, এবার লোহার তামা তো একই প্রকার প্রসারিত হবে না, কেউ কম প্রসারিত হবে, কেউ বেশি প্রসারিত হবে। এবার যে বেশি প্রসারিত হবে সে বড় হতে চাইবে, আর যে কম প্রসারিত হবে সে কম প্রসারিত হতে চাইবে। এর ফলে কী হবে, এটা সোজা থাকবে না, এটা বেঁকে যাবে। এইভাবে এটা বেঁকে যায় পাতটা তাপ দিলে। কেন বাঁকে? কারণ নিচে যে আছে সে কম প্রসারিত হবে, আর ওপরে যে আছে সে কী হবে, বেশি প্রসারিত হবে। বুঝতে পারলে তো? তো এই যে বেঁকে যাওয়ার ঘটনা, এটাই হচ্ছে দ্বিধাতব পাত, যেটা তাপ দিলে কি হয়, সোজা পাতটা কী হয়, বেঁকে যায়। এইবার ধরো এখানে আমি একটা পাশাপাশি একটা দ্বিধাতব পাত রেখেছি, ঠিক আছে? এটা ধরো সার্কিটের ধরো জয়েন্ট ফাংশন আছে, অন্যান্য আরও অনেক তো সার্কিট থাকে। তো কোনো কারণে যদি এটা বেঁকে যায়, বেঁকে গেলে কী হবে, নিশ্চয়ই এই দিকটা যদি বাঁকে কোনোভাবে ভাবো, তাহলে এই দিকটা কি এই সার্কিটের সাথে জয়েন্ট হয়ে যায়। এবার সার্কিটের সাথে যখন জয়েন্ট হচ্ছে তখন কী হবে, ধরো ইলেকট্রিসিটি সাপ্লাই শুরু হয়। এর ফলে আমরা বলতে পারি তখন হচ্ছে কি হচ্ছে, একটা তড়িতের প্রবাহ শুরু হয়, যেখান থেকে অ্যালার্ম বাজে। ঠিক আছে, যে এইভাবে সেন্সারের সাথে এটা কানেক্ট করা থাকে। তো সেখানে মূলত ব্যবহার করা হয় কি, একটা ফায়ার অ্যালার্মের দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। এই জায়গাটা একটু মনে রাখবে, এটা এখানে লেখানো আছে। এখানে কী ব্যবহার করা হয়, একটা দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এই কথাটা লেখা যায়, আগুনের তাপে পাতটা বেঁকে গিয়ে বৈদ্যুতিক সংযোগ তৈরি করে এবং অ্যালার্ম বাজিয়ে দেয়, যে কথাটা বললাম। আচ্ছা থার্ড আরেকটা কী বলবো, আঁটো ঢাকনা খোলা। অনেক সময় কী হয়, এই যে এই কথাই লেখা আছে, কাচের বোতলের ঢাকনা কী হয়, অনেক সময় টাইট হয়ে লেগে যায়। এবার এটাকে খুলতে গেলে যদি আমরা একটা কাজ করি, যে ঢাকনাটাকে যদি একটু গরম করি কিছু পরিমাণ, তাহলে ঢাকনাটা কী হবে, আকার একটু বড় হবে, এবং বড় হলে সেটা প্রসারিত হয়ে সহজে কী হয়, খুলে যায়। দেখো এই কথাই লেখা আছে, ঢাকনাটা সামান্য গরম করলে প্রসারিত হয়ে সেটা সহজে কী হয়, খুলে আসে। আচ্ছা এগুলো গেল কি কিছু ইতিবাচক বা উপকারী কিছু প্রভাব। এবার আমরা এই নেগেটিভ ইম্প্যাক্ট কিছু দেখব, যেগুলো কি আমাদের সংশোধন করার প্রয়োজন হয়, কারণ এর ফলে আমাদের কিছু ক্ষতি হতে পারে। যেমন প্রথমে কি, রেল লাইনে ফাঁক রাখা। যেমন রেল লাইনটা কি পুরোপুরি লোহার তৈরি, এবার রেল লাইনের ওপর দিয়ে যে ধরো রেল চাকাটা চলছে, সেই চাকাটাও কি, রেলের চাকাটাও লোহার। এবার লোহায় ঘর্ষণে কী হয়, অনেক সময় প্রচুর তাপ উৎপন্ন হয়, এবং এই তাপ উৎপন্নের ফলে সেই লোহার যে ধরো পাতটা, রেল লাইনের যে পাত, সেটা কী হয়, অনেক সময় বেঁকে যেতে পারে। কারণ তাপ উৎপন্ন হলে কি সেটা আকারে তো প্রসারিত হবে, এবং প্রসারিত হয়ে সেটা বেঁকে যেতে পারে। এবার এর পরিবর্তে কী করা হয়, এই জন্য ধরো এটা ধরো রেল লাইন, এবার এই রেল লাইনের মাঝখানটা একটুখানি গ্যাপ রাখা হয়। এবার যখন প্রসারিত হবে তখন কী হবে, এই গ্যাপটা ফুলফিল হয়ে যায়। এর ফলে এই পাতটা আর বাঁকে না। তো এই রেল লাইনে ফাঁক রাখাটা কেন হয়, কারণ যাতে রেলের লাইনটা যাতে বেঁকে না যায়, ঠিক আছে, দুর্ঘটনা যাতে না হয়। তারপরে কি, সেকেন্ড হচ্ছে বৈদ্যুতিক তার। বৈদ্যুতিক তারটা কি, এই ধরো অনেক সময় হয় এরকম, ধরো খুঁটি আছে দুটো, ধরো তোমাদের পাড়াতে তো দেখবেই বৈদ্যুতিক যে খুঁটিগুলো, এর মাঝখানে একটা তার থাকে এরকম। এবার এই তারগুলো কখনোই টান টান করে লাগানো হয় না, কী করা হয়, সামান্য একটু দেখবে একটু এরকম বাঁকা একটু ঢিল করে লাগানো হয়, যাতে করে ধরো যদি শীতকাল হয় বা শীতকালের সময় যদি দেখা গেল সংকুচিত হয়, তখন এর আকারটা ছোটো হয়ে যায়, এবং ছোট হওয়ার ফলে তখন কি এটা টান টান হয়ে কী হয়, অনেক সময় ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, এই যে শীতকালে, এই যে কথাটা মনে রাখবে, শীতকালে তার কি সংকুচিত হয়ে ছিঁড়ে যেতে পারে। তো যাতে ছিঁড়ে না যায় তার জন্য একটু হালকা একটু ঢিল করে লাগানো হয়। ঠিক আছে, আর কি, মোটা কাচের পাত্র ফেটে যাওয়া। এটা অনেক সময় কী হয়, কাচের পাত্রের মধ্যে যদি জল রাখি বা গরম জল বা গরম চা যদি ঢালা হয়, অনেক সময় ভেতরের কাচ কি, কাচ হচ্ছে তাপের কুপরিবাহী, তো ভেতরের অংশ তো কী হয়, প্রসারিত হয়ে গেল, কিন্তু ওই তাপের জন্য কিন্তু বাইরের অংশ প্রসারিত হতে পারে না। ওই জন্য অনেক সময় কী হয়, কাচের পাত্রে গরম জল ঢাললে সেটা কী হয়, ফেটে যায়। আর কি, আরেকটা যেটা বলবো, কংক্রিটের রাস্তা বা ব্রিজ। কংক্রিটের অনেক সময় স্ল্যাবগুলোর মাঝখানেও কিছু ফাঁক রাখা হয়, যাতে করে, বা লোহার বা রাবারের জয়েন্ট কিছু দেওয়া হয়, যাতে করে রাস্তাটাও যেন ফেটে না যায়। দেখা গেলো আকারে প্রসারিত হয়ে গেল, রাস্তা কখনো গরম হয়ে গেল গ্রীষ্মকালে প্রচণ্ড তাপে, তখন যাতে সেটা আকারে যাতে বড় হয়ে প্রসারিত ফেটে না যায়, তার জন্য মাঝখানে কিছু কিছু অনেক সময় গ্যাপ রাখা হয়। কংক্রিটের রাস্তা দেখবো মাঝখান থেকে কিছু কিছু ছোট্ট হালকা একটা পাত্রে একটা গ্যাপ রাখা হয়। তো এগুলো গেল তাপীয় প্রসারণের কিছু বাস্তবিক কিছু উদাহরণ, কিছু ধনাত্মক বা ইতিবাচক প্রভাব, কিছু নেতিবাচক প্রভাব। এইবার আমরা এর সম্পর্কিত গাণিতিক যে ক্যালকুলেশন, যে কতটা প্রসারিত হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্টে আমরা যাই। দেখো আমরা দুই ভাগে ভাগ করে পড়বো, একটা কঠিনের ক্ষেত্রে, তরল আর গ্যাসীয়, এগুলো সব আলাদা আলাদা পড়বো। তো সবার আগে আমরা যেটা পড়বো কঠিনের। এবার দেখো কঠিনের ক্ষেত্রে তাপীয় প্রসারণ যদি দেখি, কঠিনের ক্ষেত্রে তাপীয় প্রসারণ হয় হচ্ছে তিন প্রকারের।
কি কি? একটা দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ, আর একটা হচ্ছে আয়তন প্রসারণ। এবার দৈর্ঘ্য প্রসারণ বলতে আমরা কোনটাকে বুঝবো? ধরো লম্বা একটা তার নিয়েছো, এবার এই তারকে যদি তাপ দিই তাহলে এর দৈর্ঘ্যে কী হবে? কিছু পরিমাণ ধরো বৃদ্ধি ঘটবে, তাই তো? ধরো শুরুতে একটা L1 তাপ দৈর্ঘ্য নিয়েছো, পরে এই দৈর্ঘ্যটা বেড়ে কত হলো? L2। তার মানে কি কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো। কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হলো? L2 মাইনাস L1, এই পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেল। এটা একটা হতে পারে। আর কি হতে পারে? ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ কেমন? ধরো একটা পাতলা একটা শীট নিয়েছো, কোনো একটা ধাতব পাতের যে প্লেটগুলো হয় সেই প্লেটগুলো, এবার একে যদি তুমি তাপ দাও তাহলে তো এর আকার কি সব দিকে তো বাড়বে না। তার মানে কি বলতে পারি এটাকে? পুরোপুরি একটা ক্ষেত্রফল বাড়লো। তো এবার ভেতরের ক্ষেত্রফলকে ধরো আমি বলছি A1, আর বাইরের এই টোটাল ক্ষেত্রফলটাকে বলছি আমরা কত? A2। তাহলে এবার ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে কত হবে? একই রকমই A2 মাইনাস কত? A1। আচ্ছা, এটাও এভাবে দৈর্ঘ্য বৃদ্ধি হতে পারে। আরেকটা কি? আয়তন প্রসারণ। আয়তন কি? ধরো একটা কোনো একটা ঘনবস্তু নিয়েছো, ধরো আমি এখানটায় একটা ঘনক আঁকছি, ঠিক আছে? তাহলে এই ঘনকটা এবার ধরো আয়তনে প্রসারিত হয়ে একটু বড় আকারে তৈরি হয়ে গেল ঘনক। তাহলে এই যে একটা ছোট, এর আয়তন ধরো ছিল V1, এর আয়তন কত হলো? V2। তাহলে কতটা আয়তনে বাড়লো? V2 মাইনাস V1। তাহলে এই যে এই 3 প্রকারের যে প্রসারণ হয় এটা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়। সেটা দৈর্ঘ্য বরাবর হতে পারে, সেটা ক্ষেত্র বরাবর হতে পারে, সেটা আয়তন বরাবরও হতে পারে। আচ্ছা, এইবার আমরা এই 3 প্রকারের প্রসারণের ক্ষেত্রে আমরা পড়ব যে কোন ক্ষেত্রে প্রসারণের মান কত বা কী হারে প্রসারিত হয় সেই সংক্রান্ত যে তিনটে রাশি পড়তে হয় সেটা হচ্ছে গুণাঙ্ক। মানে কি? একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর একটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার কোনটা কি সেই সম্পর্কে একটু আলোচনায় আসছি। তো দেখো, সবার আগে আমরা আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি একটু বুঝবে তাহলেই। দেখো, সিম্পল জিনিস। ধরো আমি একটা আগের ছবিটা আঁকছি, L1 দৈর্ঘ্যের তার নিলাম, একে তাপ দিলাম, এর দৈর্ঘ্যটা বেড়ে কত হলো? L2, তাই তো? তাহলে বৃদ্ধি কতটা হলো যদি আমি বলি? এইটুকুটা বৃদ্ধি হয়েছে তো? এইটুকুটা কি? L2 মাইনাস L1 বৃদ্ধি হয়েছে নিশ্চয়ই, তাই তো? এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটা যদি বলি, ধরো আমি যদি 1 মিটার কোনো একটা তার নিই, এবার এর উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে 1 মিটার লম্বা তার যার উষ্ণতা কত বাড়ালাম? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে নিশ্চয়ই কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় এইটাকেই বলি দৈর্ঘ্য প্রসারণ কি? গুণাঙ্ক। তার মানে 1 মিটার দৈর্ঘ্যের তারের উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার ম্যাথমেটিক্যালি যদি এখানটায় দেখি আমরা, ভালো করে দেখো, ধরো এটা L1 তাপ দৈর্ঘ্যের তার ছিল, এটা L2 ছিল, তো এটা উষ্ণতা ধরে নিই। ধরো এর উষ্ণতা ছিল T1, এর উষ্ণতা ছিল কত? T2। আচ্ছা, তাহলে আমরা যদি বলি উষ্ণতা তাহলে কত বাড়লো? T2 মাইনাস T1, কারণ আগে কত ছিল? T1, পরে হলো T2, ধরলাম বেড়েছে। তাহলে কতটা বাড়লো? T2 থেকে T1 বাদ। তাহলে T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য L1 দৈর্ঘ্য, আগে কত ছিল? L1 দৈর্ঘ্যের তার ছিল, এই L1 দৈর্ঘ্যের তারের দৈর্ঘ্য কতটা বাড়লো? L2 মাইনাস L1 দৈর্ঘ্য বাড়লো। এইটুকুটা বলতে পারি তো যে এই পরিমাণ T2 মাইনাস T1 উষ্ণতা বাড়ানোর জন্য L1 দৈর্ঘ্যের একটা তারের দৈর্ঘ্য বাড়লো কতটুকুটা? L2 মাইনাস L1 দৈর্ঘ্য বাড়লো। তাহলে এবার আমার তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কি? 1 মিটার দৈর্ঘ্যে ধরতে হবে আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। তাহলে এই উষ্ণতাটাকে যদি আমরা 1 করি, মানে 1 ডিগ্রি সি করি, আর দৈর্ঘ্যটাকেও যদি কত করি? 1, প্রাথমিক দৈর্ঘ্যটা, তাহলে কতটা হবে? তো ঐকিক নিয়মে তো করতে পারি। এটা কত হবে? উপরে L2 মাইনাস L1 থাকবে, আর নিচে কি? এই দুটো রাশি নিচে চলে আসবে। তাহলে T2 মাইনাস T1, আর নিচে কত থাকবে? একটা L1। এই যে রাশিটা পেলাম, এই রাশিটাকে যদি আমরা দেখি, এই যে রাশিটা পেলাম, এই রাশিটাকে যদি আমরা, এক সেকেন্ড, ঠিক আছে, এই রাশিটাকে যদি আমরা ভালো করে খেয়াল করি, দেখো এটাকেই তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে পারবো। কারণ এক্ষেত্রেও তো কি হয়েছে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 1 মিটার দৈর্ঘ্যের একটা তারের ধরো এই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। এইটাকেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটাকে প্রকাশ করা হয় কী চিহ্ন দ্বারা? আলফা চিহ্ন দ্বারা। তাহলে আলফা সমান সমান আমরা কি বলতে পারবো? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই, এটাকে একটু সাজিয়ে লিখি, L1টাকে আগে লিখি, তাহলে L1 বাই, মানে L1 ইন্টু T2 মাইনাস কত হবে? T1। বুঝতে পারলে? এটাই কি হয়ে গেল? আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক।
আচ্ছা, এবার এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখন আমরা নির্ণয় করলাম, তাহলে নিশ্চয়ই এর একটা একক আর একটা মাত্রা থাকবে। তাহলে আমরা একক যদি বলি, দেখো একটা বলবো সিজিএস আর একটা কী বলবো এসআই, দুটো পদ্ধতি। দেখো খেয়াল করে দেখো, এর একক কি আলফার মানের থেকেই পাবো। ওপরে কী ছিল বলো, এখানেই করি। ওপরে ছিল L2 - L1, তো L2 - L1 মানে কি, L2টা ছিল দৈর্ঘ্য আর L1টাও কি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের একক কী হয় বলো, মিটার। তাহলে ওপরে হলো মিটার, এসআই পদ্ধতি বের করি আগে। তো দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, তো মিটার থেকে মিটার বাদ দিলে মিটারই থাকলো, ডিভাইডেড বাই নিচে দেখো T2 - T1 মানে কত, উষ্ণতা। তো উষ্ণতার একক কী হয় বলো, এসআই পদ্ধতিতে কেলভিন, তাই তো, ইন্টু আর L1 মানে কি আরেকটা দৈর্ঘ্য মানে কত, মিটার। তো এবার মিটার মিটার যদি কেটে গেল, তাহলে 1/কেলভিন থাকছে কি না, যেটাকে আমরা লিখতে পারি কত, কেলভিন ইনভার্স। তো এই কারণে এসআই ইউনিট হবে কত, কেলভিন ইনভার্স। আর সিজিএস তাহলে যদি বলি কেলভিনের জায়গায় কী হবে, সিজিএস একক কত হয়, ডিগ্রি সি, তাহলে ডিগ্রি সি ইনভার্স। বুঝতে পারলে, এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। ঠিক আছে, মাত্রা চাইলে পড়তে পারো, তাপমাত্রা মাত্রা ধরলেই হয়ে গেল। যদি এটা মাত্রা খুব একটা প্রয়োজন নেই, তবুও পড়তে পারো। তাপমাত্রা মাত্রা কি বলো, থিটা, তাহলে থিটা টু দি পাওয়ার -1, এইটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা, এবং এটা কি একক। বোঝা গেল এটা, তাহলে এই যে কনসেপ্টটা গেল, এটা কি পুরোপুরি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এইবার এই সেম কনসেপ্টটা যদি আমরা ক্ষেত্র বা আয়তনের ক্ষেত্রে যাই, একই রকমভাবে সেম টু সেম জিনিসটাই করব। কি করব, দেখো ক্ষেত্রের ক্ষেত্রে তাহলে কী হয় বলো, আগের ক্ষেত্র কি বা এই যেমন শুরুতে লিখেছিলাম, খেয়াল করে দেখো এই একই রকমভাবেই ঐকিক নিয়ম করে, যেমন এক্ষেত্রে কত ছিল, দৈর্ঘ্যে L2 - L1, ক্ষেত্রফলে A2 - A1, আর আয়তনে V2 - V1 করেছি। তাহলে সেম টু সেমভাবেও যদি আমরা এখানেও করতে চাই, দেখো তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা লিখি বিটা, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা লিখি গামা চিহ্ন দ্বারা। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা কী লিখতে পারি, একই রকমভাবে দেখো আগেটা যেভাবে ছিল, কত ছিল, আলফা ছিল L2 - L1/L1, T2 - T1, তার এক্ষেত্রে কত হবে, বিটাটা হবে A2 - A1 ডিভাইডেড বাই কত, প্রাথমিকটা কত A1, আর এখানে T2 - T1, এটা হবে বিটার মান, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান। একই রকম যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে এবার ভি দিয়ে বলতে হবে, V2 - V1 ডিভাইডেড বাই V1, আর একটা কথা থাকবে T2 - T1। তাহলে যেভাবে আমরা এটা নির্ণয় করা যায়, তো যেমন আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে করেছি, এইভাবেও নির্ণয় করা যায়। তো আমি নির্ণয় করে দেখালাম না সেম টু সেম, কারণ তোমাদের তো শুধু ফাংশনটা মনে রাখতে হবে। ঠিক আছে, যেভাবে দৈর্ঘ্য হয় সেভাবেই ক্ষেত্রও হবে, এবং একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কও হবে, তিনটেই। ঠিক আছে, তাহলে এদেরও যদি আমরা একক বলি, প্রতি ক্ষেত্রে একক কিন্তু একই এককই হবে। কত হবে এটা, সিজিএসে হবে হচ্ছে ডিগ্রি সি -2⁻⁻1, আর এসআই কী হবে, কেলভিন -1 বা কেলভিন ইনভার্স বলতে পারো। মাত্রাও একই রকমই, কী হবে এটা, থিটা ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা একটা কাজ এখান থেকে করব, সেটা হচ্ছে কি, এই যে 3 প্রকারের প্রসারণ গুণাঙ্ক বললাম, তো একটা দৈর্ঘ্য, একটা ক্ষেত্র, আর একটা আয়তন, আলফা, বিটা এবং গামা। এবার এই তিনজনের মধ্যে সম্পর্ক কি, খুব ভালো করে এটা মনে রাখবে। আলফা ইকুয়ালস টু সবসময় কী হবে, β/2 ইকুয়ালস টু হবে γ/3। এটা একটা ইম্পর্টেন্ট, এই সম্পর্কটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা মনে রাখবে, এদের অনুপাত অনেক সময় এটাও দেয়, আলফা ইস টু বিটা ইস টু গামা। এটা কত হবে, অনুপাত যদি করি 1:2:3। ঠিক আছে, এই সম্পর্কটা এক সময় প্রয়োজন পড়ে। বুঝতে পারলে, তাহলে আলফা, বিটা এবং গামা মানে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে এটা পারস্পরিক সম্পর্ক। আলফা ইকুয়ালস টু β/2 ইকুয়ালস টু γ/3, এবং তিনজনের অনুপাত কত বললাম, আলফা, বিটা এবং গামার অনুপাত হচ্ছে 1:2:3। খুব ভালো করে এটা মনে রাখবে। ঠিক আছে, একক মাত্রা তিনজনের ক্ষেত্রেই একই, শুধু রাশিমালাটা একটু করে চেঞ্জ হবে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল থাকবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আয়তন থাকবে, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য থাকবে। আচ্ছা এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। দেখো তাহলে এটুকুটা তো গেল কঠিনের ক্ষেত্রে, কঠিনের 3 প্রকার হলো। এবার আমরা পড়ব তরলের তাপীয় প্রসারণ। এবার দেখো তরল যদি নিই, প্রথমত তরল বলতে আমরা কি বুঝি, তরল বলতে বুঝি এমন পদার্থ যার নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে। তাহলে
তাহলে যদি আকার যদি কারণ না থাকে তাহলে তার দৈর্ঘ্য থাকবে না কখনো, আর আকার না থাকলে ক্ষেত্রফলও থাকবে না। তার মানে তরলের ক্ষেত্রে শুধুমাত্র যেটা থাকে সেটা হচ্ছে কি আয়তন, শুধুমাত্র কে থাকে আয়তন প্রসারণ। ঠিক আছে, শুধু এটা তরলের ক্ষেত্রে না, গ্যাসীয়র ক্ষেত্রেও একই রকমই। গ্যাসেরও শুধুমাত্র কি থাকে না, গ্যাসের যদিও আকার আয়তন কোনোটাই থাকে না, কিন্তু গ্যাসকে রাখতে গেলে কোনো না কোনো একটা পাত্রে রাখি, তো পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন ধরা হয়। তো সেক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রেও প্রসারণ যেটা হবে শুধুমাত্র আয়তন প্রসারণই হবে। আচ্ছা, তো এবার যদি বলি তরলের ক্ষেত্রে প্রসারণ, দেখো তরলের আবার প্রসারণ দুই প্রকার হয়, একটা আপাত আর একটা প্রকৃত। কেন আপাত আর প্রকৃত বলছি একটু ভালো করে বোঝো। ধরো এখানটায় আমরা একটা তরল নিলাম, তাহলে তরল নিতে গেলে কি কোনো পাত্র নিতে হবে? তো ধরো এই পর্যন্ত কোনো একটা তরল আছে, এইবার তরলকে যদি তুমি এখান থেকে কিছু পরিমাণ হিট দাও, ঠিক আছে, ধরো এখান থেকে তুমি হিট দিচ্ছ, এইবার এই তরল কি হবে, আকারে বৃদ্ধি হবে। তো কিন্তু এই তরল তাপটা পেলে কোথা থেকে? নিশ্চয়ই এই যেখান থেকে আমরা তাপ দিয়েছি নিচের ধরো ওভেন বা কোনো কিছু থেকে, কিন্তু এই ওভেনটা আগে কাকে গরম করবে? নিশ্চয়ই তরলের পাত্রটাকে আগে গরম করবে। এবার পাত্র গরম হবে, তারপরে পাত্র থেকে তাপটা কোথায় যাবে? তরলে যাবে। তো এবার তাপের প্রসারণের ফলে আমরা যদি বলি পাত্রকে যখন আমরা তাপ দিচ্ছি তাহলে পাত্রটাও তো আকারে প্রসারিত হচ্ছে, আবার তরলটাও আকারে প্রসারিত হচ্ছে। তো যদি আমরা তাপীয় প্রসারণের ক্ষেত্রে পাত্রের প্রসারণকে যদি উপেক্ষা করি, যে পাত্রের প্রসারণকে আমরা ধরছি না, শুধু তরলের কতটা প্রসারণ হচ্ছে, এই ধরনের প্রসারণকে আমরা বলি আপাত প্রসারণ। আর যদি পাত্রের প্রসারণ কতটা হচ্ছে সেটাকেও যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে যেটা আমরা পাবো তরলের অ্যাকচুয়াল প্রসারণ, সেটা কি প্রকৃত প্রসারণ। ঠিক আছে, তাহলে এবার আপাত প্রসারণ থেকে আসে আপাত প্রসারণ গুণাঙ্ক, আর প্রকৃত প্রসারণ থেকে আসে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার গুণাঙ্কটা কি হবে? যদি আমরা যেহেতু আয়তন প্রসারণ হচ্ছে, তো আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে লিখি, তাহলে এক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ককেও আমরা কি বলবো? গামা দিয়ে বলবো, প্রকৃত প্রসারণকেও গামা বলবো। তো এখানটায় গামার দুটো আবার আলাদাভাবে লিখি, একটা গামা এ লিখছি, একটা গামা আর লিখছি। ঠিক আছে, তো এক্ষেত্রে কত হবে? তাহলে এক্ষেত্রেও একই রকমই কী হবে? V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 T2 মাইনাস T1, সেম আগের মতোই। এটাও কত হবে? V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। এবার বলো, এই আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের ক্ষেত্রে দুটোই কিন্তু V1 আর V2 লিখলাম, তো দুটো কি এক? দুটো কিন্তু এক না। প্রথম ক্ষেত্রে আপাত প্রসারণের ক্ষেত্রে V2 আর V1টা কি? প্রথম ক্ষেত্রে V1টা হচ্ছে তরলের আপাত আয়তন, যেটা প্রাথমিক আয়তন যদি আমরা বলি, আপাত প্রাথমিক আয়তন হচ্ছে V1, আর আপাত অন্তিম আয়তন কত হবে? V2। কিন্তু প্রকৃত প্রসারণের ক্ষেত্রে যেটা V1 আসবে সেটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রাথমিক, আর V2টা হচ্ছে তরলের অন্তিম প্রকৃত আয়তন। ঠিক আছে, প্রকৃত প্রসারণের ক্ষেত্রে প্রকৃত কনসেপ্ট ধরতে হবে, আপাত প্রসারণের ক্ষেত্রে আপাত কনসেপ্ট ধরতে হবে। এবার এখানে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, যে তরলের প্রকৃত প্রসারণ এটা ইকুয়ালস টু কী হবে? আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। হ্যাঁ, তো গামা এখানটাই ধরো আমরা কি লিখব? পাত্র, তো গামা পি লিখে দিচ্ছি ধরো, বুঝতে পারলে? তাহলে এই টার্মটা, এই সম্পর্কটা একটু মনে রাখবে। ঠিক আছে, এই সম্পর্ক একটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এই গামা পিটা কি? গামা পিটা বলে দিই, পাত্রের প্রসারণ, বা পাত্র লিখে দিচ্ছি। ঠিক আছে, গামা পিটা হচ্ছে পাত্র। আচ্ছা, এটা গেল তরলের ক্ষেত্রে। এইবার আসবো আমরা হচ্ছে, আচ্ছা আরেকটা বলে দিই এখানে একটুখানি, গ্যাসেরটা আমি আলাদা করে আর কোথাও লাখিনি, কারণ গ্যাসের এক লাইন প্রয়োজন হয়। এখানে লিখে দিচ্ছি আমি একটা স্টার দিয়ে। গ্যাসের ক্ষেত্রে কোনো সূত্র পড়তে হবে না, খালি একটা সম্পর্ক মনে রাখবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা মান আছে, মানটা মনে রাখবে, তাহলেই হয়ে গেল। সেটা কত? 1/273 ডিগ্রি সি টু দি পাওয়ার -1, একক হচ্ছে ডিগ্রি সি -1 সিজিএস পদ্ধতিতে। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা কত বললাম? 1/273 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। তাহলে এটা গেল তরলের, তরল এবং গ্যাস দুটোই হয়ে গেল। গ্যাসের আর কিছু পড়তে পারে, ওই একই কনসেপ্টই আসে। গ্যাসের ক্ষেত্রে আপাত প্রকৃত বলে কোনো কিছু হয় না, একটাই হয় সকল গ্যাসের, এটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে, যে গ্যাসই নাও না কেন প্রত্যেকের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? 1/273 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। ঠিক আছে, এইটার মানটা কোত্থেকে আসে? এটার মানটা আসে গ্যাসের আচরণ চ্যাপ্টার যখন তোমাদের পড়াবো, সেখানে চার্লসের সূত্র থেকে এই মানটা আসে। ঠিক আছে, ওখানে উষ্ণতা বৃদ্ধির সাথে আয়তন কীভাবে পরিবর্তিত হয় সেই সম্পর্কিত আলোচনা আছে, তো সেখান থেকে এই মানটা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এবার আমি নেক্সট টপিকে যাচ্ছি, সেটা কি? তাপের প্রবাহ, মানে
তাপ যে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে, এই যে তাপের সঞ্চালন, এটা কীভাবে হতে পারে? তো তাপ সঞ্চালনের ক্ষেত্রে মূলত তিনটে পদ্ধতি আছে। তিনটে পদ্ধতি কী কী? একটা পরিবহন, একটা পরিচালন, আর একটা হচ্ছে বিকিরণ। এবার কোনটা কি মনে রাখবে, পরিবহন সবসময় কার ক্ষেত্রে হবে? কঠিনের ক্ষেত্রে, ঠিক আছে। পরিচালন সবসময় হবে তরলের ক্ষেত্রে, আর বিকিরণ হবে সবসময় গ্যাস অথবা শূন্য মাধ্যম, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস জানা গেল যে তাপ প্রবাহের জন্য কিন্তু সবসময় মাধ্যমের প্রয়োজন হয় না। যেমন অন্যান্য শক্তি যদি বলি, শক্তির প্রবাহের ক্ষেত্রে ধরো যেমন শব্দ যদি বলি, তো শব্দ চলাচল করতে গেলে কিন্তু একটা মাধ্যম লাগে, কিন্তু তাপ শক্তি বা আলোক শক্তি এগুলো চলাচলের জন্য কিন্তু সবসময় মাধ্যমের প্রয়োজন হয় না। হ্যাঁ, তার মানে এটা না যে মাধ্যম দিয়ে চলবে না, মাধ্যম দিয়েও চলবে, কিন্তু আবার মাধ্যম ছাড়া জায়গা মানে মাধ্যমহীন স্থানেও কিন্তু এরা চলাচল করতে পারে। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরো সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে, কোন পদ্ধতিতে আসবে? অবশ্যই বিকিরণ পদ্ধতিতে, কারণ সূর্য আর পৃথিবীর মাঝখানে তো কিছু নেই, শূন্য, বায়ুও নাই। বায়ু তো পৃথিবীর ওপরে কিছুটা স্থান পর্যন্ত আছে, তারপর তার বায়ু নেই। তাহলে তবুও কিন্তু সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে, কোন পদ্ধতিতে আসে? বিকিরণ। তাহলে বিকিরণের ক্ষেত্রে মনে রাখবে গ্যাসীয় মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে বিকিরণ পদ্ধতি হবে। আচ্ছা, আর কি হতে পারে? পরিচালন পদ্ধতিটা কার ক্ষেত্রে হয়? তরলের ক্ষেত্রে। কীরকম? ধরো তরল, ধরো যখন তিনটে পদ্ধতি আমি একটু আলোচনা করে দিচ্ছি কীভাবে হয়। ধরো তুমি এখানটায় তরল রেখেছো, এবার একে যদি তুমি তাপ দাও, কী হবে? প্রথমে তরলের নিচের অংশটা, এই অংশটা কী হবে? আগে উত্তপ্ত হবে, এবং এই অংশটা উত্তপ্ত হয়ে এটা কী হবে? হালকা হয়ে ওপরে উঠবে, আর ওপরের অপেক্ষাকৃত যেগুলো ঠান্ডা এবং ভারী, সেই তরলটা কোথায়? নিচে নামবে। এবার নিচে ঠান্ডা, এই ঠান্ডাটা আবার উত্তপ্ত হবে, আবার উপরে যাবে, আবার নিচে নামবে। এইভাবে একটা বারবার একটা কী হয়? একটা পরিচলন স্রোত তৈরি হয়। বুঝতে পারলে তো? আচ্ছা, এই পরিচালনটা তরল গ্যাসীয় এর ক্ষেত্রেও, গ্যাসের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায়, এমন না যে দেখা যায় না, গ্যাসের ক্ষেত্রেও দেখা যায়। এই পরিচালন স্রোত অনেক সময় বায়ুর ক্ষেত্রে হয়, যেমন সমুদ্র স্রোত হয়, ঠিক আছে। স্থলবায়ু, জলবায়ু যেগুলো পড়েছো, সেই জিনিসগুলো, সেগুলো কিন্তু সবই পরিচালন স্রোত। আচ্ছা, আর কি? আর যদি আমরা বলি পরিবহন, যদি বলি পরিবহন ব্যাপারটা কেমন হয়? পরিবহন, ধরো এখানে কিন্তু কঠিন পদার্থ, হ্যাঁ, ধরো তুমি একটা চামচ বা কোনো একটা রড কোনো কিছু নিয়েছো, এবার এই প্রান্তে ধরো তুমি উত্তপ্ত করছো, এবার কী হবে? তাপটা কিন্তু ধীরে 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 এই প্রান্তে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। এই যে পৌঁছানোর যে পদ্ধতি, এটাকে বলা হয় পরিবহন। মানে এখানে তাপটা কী হচ্ছে? কণাগুলো পরিবহন করে নিয়ে যাচ্ছে। এইবার এই পরিচালন আর পরিবহনের মধ্যে পার্থক্য কী? কিছু পার্থক্য আছে বেসিক কিছু। যেমন পরিবহনের ক্ষেত্রে এই ধরো এখানে মাধ্যমের বিভিন্ন কণাগুলো থাকে, তো এই কণাগুলো কিন্তু স্থান পরিবর্তন করে না। এরা কী হয়? একজন আরেকজনকে তাপ দিল, ওই তাপটা আরেকজন পরেরজনকে দিল, ওই তাপটা আবার পরেরজনকে দিল, এইভাবে ধীরে ধীরে পাস হতে থাকে, নিজেরা কিন্তু চলাচল করে না, যেটা পরিবহনের ক্ষেত্রে। এরা শুধু জাস্ট বহন করে। কিন্তু পরিচালনের ক্ষেত্রে কী হয়? দেখো, এই যে নিচের যে কণাগুলো ছিল, এরা নিচ থেকে উপর উঠবে, উপরের কণাগুলো নিচে আসবে। তার মানে এক্ষেত্রে এইটা কী হবে? পরিচলন, ঠিক আছে, এখানে কিন্তু চলছে। কথা বুঝতে পারলে? মানে কণাগুলো, মাধ্যমের কণাগুলো কিন্তু নিজেরা চলাচল করে। বুঝতে পারলে? এইটাকে আমরা বলবো হচ্ছে পরিচলন। একটা খেলার মাধ্যমে তুমি এটাকে মনে রাখতে পারো। যেমন ধরো অনেক ক্ষেত্রে হয় যে ধরো বল পাসিং খেলায় কী হয় বলো? ধরো এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, কি হয়? খেলা হয় না যে বলটা একজন আরেকজনকে দিল, আরেকজন আরেকজনকে দিল, দিয়ে ঘুরতে থাকবে, যার হাতে লাস্টে বল থাকবে সে ধরো আউট হয়। এই যে খেলাটা, তো এই খেলাটা মনে রাখবে কার ক্ষেত্রে? পরিবহনের মতো। মানে এরা এই প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়াল এক একটা মাধ্যমের প্রত্যেকটা অণু বা কণা ভেবে নাও। এবার একজন আরেকজনকে যে বলটা, সেই বলটাকে ভাবো তাপ। এবার তাপটা কি? নিজেরা নিজেদের জায়গায় স্থির হয়ে আছে, কিন্তু কি হচ্ছে? তার সাথে সাথে এরা কিন্তু বলটা কিন্তু পাস হয়ে যাচ্ছে, তার মানে তাপের প্রবাহটা কিন্তু চলছে। আর পরিচালনটা কীভাবে? মিউজিক্যাল চেয়ারের মতো ভাবো। ধরো এখানে চেয়ার আছে, এখানে চেয়ার আছে, প্রত্যেকটা জায়গায় চেয়ারগুলো রাখা আছে। এবার কি? প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি মানুষগুলো কিন্তু ঘুরতে থাকবে, তাই তো? তো মিউজিক্যাল চেয়ার যেটা, সেটা ধরে নাও অনেকটা পরিচালন স্রোতের কনসেপ্ট হিসেবে কাজে লাগে। কীরকম? যে প্রত্যেকে কি নিজে একটা চেয়ার থেকে উঠে আবার ঘুরে আবার অন্য একটা চেয়ারে বসবে, আবার অন্য একটা চেয়ারে বসবে। তো প্রতি ক্ষেত্রে কী হয়? নিজেরা স্থান পরিবর্তন করে। তো পরিচালনের ক্ষেত্রে নিজেরা মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন করে, কিন্তু পরিবহনে কিন্তু এক জায়গায় স্থির হয়ে থাকে। তো মূলত এই তিন পদ্ধতির মাধ্যমে, একটা পরিবহন, একটা পরিচালন, আর একটা হচ্ছে বিকিরণ, এই তিন প্রকার পদ্ধতির মাধ্যমে কিন্তু তাপের প্রবাহ হতে পারে, ঠিক আছে। আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে কোনো মাধ্যম না থাকলে তো একটাই, সেটা হচ্ছে বিকিরণ। বিকিরণ ছাড়া সেখানে হবে না। এইবার তাপের প্রবাহ হলো,
এরপরে আমরা পড়ব এই কঠিনের মধ্যে কি তাপের পরিবহন হলো, তো এই পরিবহনটা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা একটু পড়ব, এবং এখান থেকেই তাপ পরিবাহিতাঙ্কের একটা কনসেপ্ট আসে, সেটা আমরা পড়ব। দেখো, কঠিনের মধ্যে দিয়ে ধরো আমি তোমাকে একটা জিনিস বোঝাচ্ছি। ধরো এখানে একটা পাত আছে, ঠিক আছে? এবার এই পাতটাকে নিশ্চয়ই কিছু পুরু থাকবে। ধরো একটা বই বা বইয়ের মতো ভাবো। তাহলে বইয়ের এই একটা তল আছে, এই তল আর ওই পাশের তলটার ক্ষেত্রফল কি সমান হবে? তো এই ক্ষেত্রফলটাকে ধরো আমি বললাম এ, ঠিক আছে? আচ্ছা, এই বইয়ের যে কী থাকবে, একটা বেত থাকবে, তো চওড়া থাকবে, এই বেতটাকে আমি বলছি ধরো ডি। এবার ধরো এই বইটাকে আমি এক প্রান্ত গরম করছি, বইয়ের জায়গায় বই বলা ভুল হবে, ধরো কোনো একটা ধাতব পাতি ধরে নাও। আচ্ছা, এইবার এর কী করছি, একটা তল গরম করছি, অন্য তলে কী হবে, এই তল থেকে এই তলে কি তাপের আদান প্রদান হবে। তো এই তলে যখন আমি গরম করছি, তাহলে এই তলটা যদি গরম বেশি হয়, তাহলে এর উষ্ণতা ধরো T1, আর এই পাশের তলে যখন আসবে সেটার উষ্ণতা কত হচ্ছে ধরো সেই সময় T2। এইবার আচ্ছা, ছোটো হাতে টি না লিখি, এটা বড় হাতে টি লিখি, তাহলে একটু সুবিধা হবে, কারণ টি দিয়ে আমার একটা কাজে লাগবে পরে বলছি। এটাকে ধরলাম T1, এটাকে ধরলাম T2। এইবার এই তাপটা যে আমি দিচ্ছি নিশ্চয়ই কিছুটা সময় ধরে দেবো, এই সময়টাকে ধরলাম স্মল টি। দেখো, এই কথাটা এখানে লেখা আছে, এই চারটে জিনিস কি কি। এই তাপের পরিবহনটা এক নম্বর কি আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমি কি বলেছিলাম, এ বলেছিলাম, তাই তো? ঠিক আছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যত বড় হবে, যত বড় জায়গা হবে, তত বেশি তাপের পরিবহন হবে। দু নম্বর কী বলেছিলাম, উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতার পার্থক্য মানে কি, এই পারের মানে এই পৃষ্ঠের উষ্ণতা ছিল T1, অপর পৃষ্ঠে কত ছিল T2, তাহলে T1 আর T2র পার্থক্য মানে কি বিয়োগফল। এই বিয়োগফল যত বেশি হবে, গ্যাপটা যত বেশি হবে, মানে ধরো একটা পাত 100 ডিগ্রিতে আছে, একটা পাত ধরো 10-এ আছে, তাহলে গ্যাপটা কত, 90 হলো। আবার একটা পাত ধরো আছে 60-এ, একটা পাত আছে ধরো 40-এ, তাহলে গ্যাপটা কত হলো, 20। তো এই 90-এর ক্ষেত্রে কী হবে, তাপের প্রবাহটা কী হবে, তখন আরও বেশি হবে, কিন্তু 20-এর ক্ষেত্রে তাপের প্রবাহটা কী হবে, অত বেশি হবে না। গেল এটা। থার্ড যেটা বলবো, তাপ প্রবাহের সময় সমানুপাতি, মানে আমি যত সময় ধরে তাপের প্রবাহটা করাবো, তত সময় ধরে তাপের প্রবাহ হবে। আর লাস্ট একটা বেধের ব্যস্তানুপাতি, বেধটাকে আমি কী ধরেছিলাম, ডি ধরেছিলাম। তো এই গ্যাপটা যত দূরে থাকবে তত কি তাপের প্রবাহ কম হবে, আর যত কাছে থাকবে তত কী হবে, তাপের প্রবাহ বেশি হবে। তার মানে ডি এর মান যত বাড়বে তত কী হবে, তাপের প্রবাহ বেশি কম, আর ডি এর মান যত ছোট হবে, কম হবে, তত কী হবে, তাপের প্রবাহ বেশি হবে। এই জন্য কঠিনের ভেদের কিন্তু এটা ব্যস্তানুপাতি। বাদবাকি সবগুলো সমানুপাতি ছিল, কিন্তু বেধের ক্ষেত্রে এটা কী হয়, ব্যস্তানুপাতি হয়। আচ্ছা, এইবার এইটাকেই যদি আমরা একটু ক্যালকুলেটিভ ওয়েতে নিয়ে যাই, যেমন তাপের পরিবহন, তো আমি ধরলাম কিউ পরিমাণ তাপ সঞ্চালিত হলো, তাহলে কিউ এর মানটাকে যদি আমরা বলি, এক সেকেন্ড ধরো, দেখো আমি এই চারটে ফাংশনকেই আলাদা আলাদা করে লিখছি। প্রথমটাই বলতে পারি কি, কিউ সমানুপাতি এ। দু নম্বর কি বলতে পারি, কিউ সমানুপাতি T1 মাইনাস কত, T2। তিন নম্বরে বলতে পারি কিউ সমানুপাতি কত, টি। আর চার নম্বর বলতে পারি কিউ সমানুপাতি, যেহেতু ব্যস্তানুপাতি তাহলে এটা হলো 1/d। এই চারটে বলা যায়। এবার এই চারটাকে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী একত্রিত করা যায়, তাহলে কিউ ইকুয়ালস টু কত হয় বলো, সবগুলো গুণ হবে, ইকুয়ালস না সমানুপাতি। প্রথমে কথা হবে এ T1 মাইনাস T2 ইন্টু কত টি, আর নিচে 1/d ছিল, তাহলে ডিটা কোথায় আসবে, নিচে আসবে। এইভাবে বলা যায়। এইবার এই সমানুপাতি সরাতে গেলে কি একটা ধ্রুবক নিতে হয়, তাহলে এই ধ্রুবকটাকে কি বলবো, একটা ধরো ধ্রুবক নাম কে, তাহলে কে এ T1 মাইনাস T2 টি ডিভাইডেড বাই কত, ডি হলো। এই ফাংশনটা একটু মনে রাখবে যে একটা কঠিন পদার্থের মধ্যে দিয়ে কি পরিমাণ তাপের আদান প্রদান হয়, ঠিক আছে? এটা এবার এইখানে এই যে কেটা লিখলাম, এই কেটাকে কি বলা হয়, যে ধ্রুবকটা নিচে, এটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। আচ্ছা, এইটা সম্পর্কে এখানে আমরা একটু পড়বো, এই যে তাপ পরিবাহিতা। দেখো, এখান থেকে আমি সংজ্ঞাটাতে পরে আসছি, আগে আমি ফাংশনটা দেখি। এই ফাংশনটাকে যদি আবার লিখি, যেটা ওখানে লিখেছিলাম সেটাকে আবার এখানে লিখছি। দেখো, কিউ ইকুয়ালস টু কী লিখেছিলাম, কে এ T1 মাইনাস T2 টি ডিভাইডেড বাই কত লিখেছিলাম, ডি, তাই তো? এখান থেকে যদি আমি কে এর মানটাকে বের করি, তাহলে কে এর মান কী হয় বলো, কোনাকুনি গুণ হবে।
কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ T1 মাইনাস T2 ইন্টু কত টি। তাহলে এই পুরোটাকে কি বলা হয় কে এর মান, তার মানে এটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। এবার তুমি খেয়াল করো, দেখো সংজ্ঞাটা কী আছে, বা এখানে যদি আমি বলি এই ফাংশনটার মধ্যে দেখো, যদি আমি ডিকে 1 বলি, কী কী বলছি খেয়াল করবে, ডি সমান সমান 1, এ সমান সমান ধরো 1, T1 মাইনাস T2টা ধরো হচ্ছে 1, আর টি সমান সমান কত বললাম 1। সবগুলোকে যদি 1 বলি তাহলে আমরা কি পাই, কে ইকুয়ালস টু নিশ্চয়ই আমরা কিউ পাবো। খেয়াল করে দেখো, ডি এর মানে 1, এ এর মানে 1, T1 মাইনাস T2 মানে 1, টি এর মানে 1, সব বসালে কিউ সমান সমান কত পাবো আমরা, কে সমান সমান কিউ পাবো। তার মানে যে পরিমাণ তাপ সেটাই কি তাপ পরিবাহিতাঙ্ক, কখন যদি বেধটা 1 হয়, ক্ষেত্রফল 1 হয়, উষ্ণতার পার্থক্য 1 হয়, সময় 1 হয়। ওই কথাটাই সংজ্ঞা এখানে লেখা আছে। দেখো, কোনো পদার্থের একক পুরুত্ব মানে কি D1, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে কি A1, দুই পাতের দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য একক মানে 1 ডিগ্রি। দেখো T1 মাইনাস T2টা 1, তবে ওই পাতের এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে লম্বভাবে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়, তাহলে যে পরিমাণ তাপ মানে কি কিউটা, তাহলে কিউটাকে আমরা কি বলবো, ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। দেখো কে, এবার তাপ পরিবাহিতাঙ্কের আরেকটা নাম আছে তাপ পরিবাহিতা। তো কখনো গুলিয়ে ফেলবেন, আমি এখানে দুটোই লিখে দিয়েছি, পরিবাহিতা পরিবাহিতাঙ্ক একই কথা, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে একই জিনিস আসবে। তো তাপ পরিবাহিতা মানে যে অন্য জিনিস সেটা না, একই জিনিস। বুঝতে পারলে এটা? তাহলে এইটাকেই এই কে এর এই ফাংশনটাকে তো মনে রাখবে, এটা মনে রাখবে না, ছোটোটা না, এটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা একক পাবো, তাই তো। একক কী হবে বলো, আমি এসআই পদ্ধতিতে এককই দেখছি, তো এই মান থেকে আসবে কিউ এর একক কি, তাপের একক। তো তো তাপের একক কী হয়, জুল। তারপরে কি ডি মানে কি বেধ, দূরত্ব মানে মিটার, ডিভাইডেড বাই এ মানে কি ক্ষেত্রফল, কী হবে বলো, মিটার স্কয়ার, ইন্টু উষ্ণতার পার্থক্য মানে কি কেলভিন, ইন্টু সময় কী হবে বলো, সেকেন্ড। এইবার খেয়াল করে দেখো, আমরা মিটার আর মিটার স্কয়ার কেটে কি একটা মিটার থাকবে, তাহলে এটা আমরা কি বলতে পারি, জুল পার মিটার কেলভিন সেকেন্ড বলতে পারি। বা এটাকে একটু উল্টে লিখলে এভাবে লিখতে পারি, জুল পার সেকেন্ড আগে লিখে ইন্টু মিটার কেলভিন লিখতে পারি, ঠিক আছে। এইবার অনেক সময় এই জুল পার সেকেন্ডকে কার্যক্ষমতা শক্তি যখন তোমাদের পড়াবো তখন বুঝতে পারবে, জুল পার সেকেন্ডকে বলা হয় ক্ষমতা বা ওয়াট, তাহলে এটাকে এভাবে লেখা যায় ওয়াট মিটার কেলভিন। বুঝতে পারলে না, ওয়াট পার হবে, হ্যাঁ, বা ইনভার্স করে দিলেও হতো, ঠিক আছে, এটাও লেখা যায়। আর ইনভার্স করে দিই ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এভাবে লেখা যায়। কার একক, তাপ পরিবাহিতাঙ্কের একক। বুঝতে পারলে তো। তাহলে এই পুরোটা গেল কি তাপের পরিবাহিতা, কঠিনের মধ্যে কীভাবে তাপের পরিবহন হয় এবং এদের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্কের কনসেপ্ট, ঠিক আছে। এইটুকুটা যদি তোমরা পড়ে নাও তাহলে মোটামুটি তোমাদের আর তাপ রিলেটেড আর কিছু প্রয়োজন পড়বে না। যে আমি 3টে চ্যাপ্টার মানে 3টে ক্লাসের মধ্যে যতটা আমি পড়ালাম, যা প্রথম চ্যাপ্টারের তাপ থেকে শুরু করেছিলাম, দ্বিতীয় চ্যাপ্টার এবং এই থার্ড পার্ট যেটা, এই পুরোটা একদম ডিটেলে যদি তুমি পড়ে নাও তাহলে মোটামুটি তাপ থেকে যাবতীয় যা কনসেপ্ট থাকে, যাবতীয় যা কোশ্চেন থাকে, এগুলো মোটামুটি কনসেপচুয়ালগুলো পেরে যাবে। এরপর আরও আমি কিছু করাবো, যেমন কিছু গাণিতিক কোশ্চেন করাবো, ম্যাথামেটিক্যাল কিছু কোশ্চেন করাবো, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো আসবে সবই। তো এই পর্যন্ত মোটামুটি পড়ো আজকে, ঠিক আছে, এই পার্টগুলো পড়ে রাখো, তারপরে নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে।